বর্তমানে প্রাতিষ্ঠানিক যে ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চা বিভিন্ন মাধ্যমে হয়, বিভিন্ন মোডে হয়। যেমন রেগুলার মোড বা ডিস্টেন্স মোড। এরকমই ডিস্টেন্স মোডে মাস্টার ডিগ্রি পড়ানো হয় বিশেষত আর্টসের সাবজেক্টগুলোতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের CDOE বিভাগে, অর্থাৎ সেন্টার ফর অনলাইন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশনের দ্বারা সল্টলেক ক্যাম্পাসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টে মাস্টার ডিগ্রি পড়ানো হয়। এবং সেই অনুযায়ী ইতিহাস বিষয়ের যে এর সিলেবাস বা সেই সংক্রান্ত পর্যালোচনা করার জন্যই আজকে আমাদের এই ভিডিওটি। আজকে আমরা মূলত মাস্টার ডিগ্রি অর্থাৎ ইন হিস্ট্রি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স বিভাগের যে সিলেবাসটি আছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। বিভিন্ন ছাত্রছাত্রীরা পরীক্ষার আগের দিনও সিলেবাস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রেখে কিন্তু পরীক্ষা হলে যায় না, কয়েকটা নোট মুখস্থ করেই কিন্তু পরীক্ষার হলে চলে যায়। বিভিন্ন কয়েক বছরের অভিজ্ঞতা থেকেই আমরা বলছি, কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস চর্চা করতে আসেন তাদের প্রত্যেকেই আমরা প্রথম দিনই সিলেবাস সংক্রান্ত আলোচনার বিভিন্ন ক্লাস করানো হয় এবং প্রতিনিয়তই আমরা সিলেবাসটা সর্বপ্রথমে আলোচনা করার চেষ্টা করে থাকি। আজকে সেরকমই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ডিস্টেন্স এডুকেশন মোডে আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটিকে নিয়ে পর্যালোচনা করব যে সিলেবাসটা কি, সিলেবাসে কি কি আছে এবং কি কি পড়ানো হয়। নমস্কার, আমি তোমাদের আদিত্য স্যার এবং আজকে দেখে নেওয়া যাক তাহলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি। তাহলে দেখে নেওয়া যাক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স বিভাগের সিলেবাসটা কি প্রথম সেমিস্টারের। তা আমরা এখানে আলোচনা করছি যে রবীন্দ্রভারতী RBU CDOE MA ইন হিস্ট্রি সিলেবাস অ্যানালিসিস এবং ফার্স্ট সেমিস্টার 2026-27 যে সেশন, সেই সেশনের জন্য আমাদের এই নিবেদন এবং আজকে আমরা মূলত এই আলোচনা করব। এবং প্রথমেই দেখে নিতে হবে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্সের যে নম্বর বিভাজনটা প্রতি সেমিস্টার হয় 250 নম্বর করে, 250 নম্বর করে এক একটি সেমিস্টার হয় এবং প্রতি সেমিস্টারের কোর্স বা সিসি, পেপারের নাম হচ্ছে সিসি বা কোর্স। এই কোর্স আছে মূলত 5টি। 1.1 50 মার্কসের পরীক্ষা হবে, 1.2 50 মার্কসের, সিসি 1.3 50, সিসি 1.4 50 এবং সিসি 1.5 50। মোট 250 নম্বরের পরীক্ষা ছাত্রছাত্রীদেরকে প্রথম সেমিস্টারে দিতে হবে এবং এক একটি সিসি পেপারের যে রিটেন পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে মূলত মূল পরীক্ষার মধ্যে দুটি ভাগ থাকে। একটা হচ্ছে রিটেন এক্সাম, যেটা 40 মার্কসের হয় এবং যেখানে 4টি 10 নম্বরের প্রশ্ন লিখতে দেওয়া হয়ে থাকে এবং 10 নম্বর হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই পুরোটা নিয়ে হয় এক একটি পেপারের 50 মার্কস এবং প্রতি যেহেতু 5টা পেপারের 250 নম্বরের আমাদের পরীক্ষা হয়। এক একটি সেমিস্টারের মোট 250 নম্বর করে পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষায় কিন্তু 2 ঘন্টা সময় দেওয়া হয়ে থাকে এক একটি পেপারের 40 মার্কসের পরীক্ষার জন্য। এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টটা এটা অ্যাসাইনমেন্টের আকারে হয়। পরীক্ষার 2 মাস কি 3 মাস আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে একটি প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয় এবং সেটিকে যথাসময়ে লিখে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা সেন্টারগুলোর অফিসে জমা দেওয়া হয় এবং এর বেসিকেই কিন্তু পুরোপুরি মূল্যায়নটা হয়। অর্থাৎ এটাই ছিল আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের কোর্স স্ট্রাকচার এবং নম্বর বিভাজন। এবার আমরা দেখে নেব যে এই সিলেবাসের রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মূল বিষয়গুলি কি কি আছে। কটি পেপার আছে তো আমরা জেনেছি এবং সেই পেপারগুলোর মধ্যে কি কি বিষয় দেওয়া আছে, কোন কোন ইতিহাস পড়ানো হয় সেইটা আমরা দেখে নেব। যদি কোনো আগ্রহী ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস MA ডিস্টেন্স বিভাগে টিউশন পড়ার জন্য আগ্রহী হয়ে থাকে, অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন। এখানে অ্যাসাইনমেন্ট, লিখিত পরীক্ষার যথাযথ প্র্যাকটিস, নোটস, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছুই দেওয়া হয় এবং ফুল সাপোর্ট, সমস্ত সিলেবাস ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয় এবং আলোচনা করা হয় বিভিন্ন ক্লাসের মধ্যে দিয়ে। যদি কেউ আগ্রহী হয়ে থাকে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা সিলেবাস নিয়ে আলোচনা শুরু করি। আমরা এখানে দেখে নেব যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের সিলেবাসটা এবং এখানে দেখুন যে সিলেবাস ফর MA ইন হিস্ট্রি CBCS মোড এবং 2020-21 সাল থেকে এই CBCS মোডের সিলেবাসটি কিন্তু চালু হয়েছে। এখন আমরা দেখে নেব যে এই কোর্সগুলো কি। দেখুন CC 1.1-এর হিস্ট্রি অফ বেঙ্গল 19th সেঞ্চুরি, অর্থাৎ বঙ্গদেশের ঊনবিংশ শতাব্দীর ইতিহাস আছে CC 1.1 পেপারে, অর্থাৎ ফার্স্ট পেপারে। CC 1.2-তে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1857, অর্থাৎ পেপার 2-এতে আছে ভারতবর্ষের ইতিহাস 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত পলিটিক্যাল হিস্ট্রি। আরেকটি পেপার এই পেপারেরই, অর্থাৎ থার্ড পেপার CC 1.3-তে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1857। এইটা মূলত ইকোনমিক্যাল দিকটা আছে, অর্থাৎ 1.2-তে আছে, সেকেন্ড পেপারে আছে পলিটিক্যাল দিকটা এবং এই পিরিয়ডেরই অর্থনৈতিক দিকটা আছে সেকেন্ড পেপারে, অর্থাৎ
1.3 পেপারে। 1.4-এ আছে দেখুন, বা 4th পেপারে আছে দেখুন, হিস্টোগ্রাফি অ্যান্ড হিস্টোরিক্যাল মেথড, অর্থাৎ ইতিহাস চর্চার বিষয়টি এখানে কিন্তু রাখা হয়েছে, এটি সমস্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রিতে এই পেপারটিকে অবশ্যই রাখতে হয়। এবং সিসি 1.5-এ আছে 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড, অর্থাৎ বিংশ শতাব্দীর পুরো বিশ্বের ইতিহাস বা বিশ্ব ব্যবস্থা সম্পর্কে এখানে কিন্তু রাখা হয়েছে এই পেপারটি, অর্থাৎ সিসি 1.5। প্রসঙ্গত উল্লেখ্য, দেখা যাচ্ছে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস চর্চা করানো হয় বা মাস্টার ডিগ্রিতে ইতিহাস পড়ানো হয়, সেটি পুরোটাই মডার্ন ইতিহাস চর্চার ওপরে, এবং আধুনিক ইতিহাসই এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের MA হিস্ট্রি ইতিহাস চর্চার মূল উপজীব্য বিষয়। তাহলে আমরা দেখে নিই যে CBCS হিস্ট্রি ডিপার্টমেন্টের সেমিস্টার 1-এর সিসি 1.1-এর পেপারটা, হিস্ট্রি অফ বেঙ্গল। এবং এখানে দেখুন যে 19th সেঞ্চুরি, তো ঊনবিংশ শতাব্দীর বেঙ্গলের ইতিহাস এখানে কিন্তু দেয়া আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এই পুরো সিলেবাসটাকে 4টি ইউনিটে ভাগ করে দেয়া হয়েছে, এবং সেই ইউনিট ধরে ধরেই আমরা এখন আলোচনা করব। এখন আমরা দেখে নেব যে ইউনিট 1-এ দেখুন, colonial state and emerging political ideas and ideologicals in the early phase of colonial rule, অর্থাৎ ঔপনিবেশিক শাসন পরিচালিত হওয়ার পূর্বে ভারতবর্ষের যে বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজি বা ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বের যে বিভিন্ন আদর্শ দ্বারা কোম্পানির শাসন কাঠামো এখানে তৈরি হয়েছিল, সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে। ইকোনমিক সিনারিও অফ বেঙ্গল, সোশ্যাল, কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ট্রান্সফরমেশন, কম্পোনেন্টস, এলিমেন্টস অফ ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি, ডিবেটস, এলিমেন্টারিং ট্রেন্ডস অ্যান্ড নেচার অফ ট্রান্সফরমেশন। এবং আমরা দেখতে পাবো যে এই সময় পর্বে যে বিভিন্ন বেঙ্গলের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে ট্রান্সফরমেশন বা রূপান্তর, সেই রূপান্তরটা, অর্থাৎ একটা সময় ছিল ভারতবর্ষীয় দেশীয় রাজাদের হাতে আমলে, এবং তার পরবর্তীকালে কোম্পানির হাতে চলে গেল ভারতবর্ষের বা তদানীন্তন বেসিক্যালি বেঙ্গলের শাসনভার, এবং বেঙ্গলের পাশাপাশি সমগ্র ভারতবর্ষের শাসনভার চলে গেল, সেই সম্পর্কিত এখানে আলোচনা করা রয়েছে। ইউনিট 2-তে দেখা যাবে যে রাইজ অফ কলোনিয়াল সিটি, আরবান প্ল্যানিং, নিউ সোশ্যাল গ্রুপ, পপুলার আরবান কালচার, অর্থাৎ বিভিন্ন শহরের উত্থান ঘটছে, বিশেষত কলকাতা, এবং কলকাতা শহরের প্ল্যানিং তৈরি হচ্ছে, বিভিন্ন সোশ্যাল গ্রুপ, সামাজিক বিভিন্ন ব্যবসায়ী মহাজন গ্রুপ গড়ে উঠছে, এবং কলকাতা শহর তৈরি হওয়ার পাশাপাশি একটা বাবু কালচার গড়ে উঠছে। এর পাশাপাশি আমরা দেখতে পাবো এডুকেশান কি সিস্টেম ছিল এখানে, ট্র্যাডিশনাল সিস্টেম এবং ওরিয়েন্টাল এডুকেশান, স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশান, ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন এডুকেশান, এবং মেডিকেল, টেকনিক্যাল অ্যান্ড আদার ব্রাঞ্চেস অফ সায়েন্টিফিক এডুকেশান অ্যান্ড ইনস্টিটিউশন। এবং শিক্ষা ব্যবস্থা বলতে আমরা জানি যে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে ভারতবর্ষে বিভিন্ন ট্র্যাডিশনাল, অর্থাৎ বিভিন্ন হিন্দুত্ববাদী বা ইসলামিক বা বৌদ্ধ, জৈন, এই ধরনের শিক্ষা ব্যবস্থা, টোল, মক্তব, মাদ্রাসা, বৌদ্ধ বিভিন্ন টোলগুলোতে বা বৌদ্ধ মঠগুলিতে সেখানে শিক্ষা ব্যবস্থা দান করা হতো। কিন্তু ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে, বেসিক্যালি কোম্পানি শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটলো, এবং দেখা গেল যে ওরিয়েন্টাল এডুকেশন, অর্থাৎ যে ইংরেজি শিক্ষার বিস্তার, এবং স্প্রেড অফ এডুকেশন, ওয়েস্টার্ন এডুকেশন, দেখা গেল যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো হচ্ছে, এবং মেকলে সাহেব এর ভার নিচ্ছেন যে ইংরেজি শিক্ষাকে সমস্ত কোম্পানির শিক্ষা ব্যবস্থার জন্য বা কোম্পানির শাসনের জন্য এই শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত হচ্ছে, কোম্পানি যাতে কাজকর্মের জন্য কেরানি পাওয়া যায়। এবং তার পাশাপাশি যে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পরবর্তীকালে বিভিন্ন মেডিকেল বা টেকনিক্যাল এবং বিভিন্ন ধরনের বিজ্ঞান সংক্রান্ত ট্র্যাডিশনাল বিভিন্ন শিক্ষা ব্যবস্থা বা এবং প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে। এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2-তে বিভিন্ন পপুলার গ্রুপ এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইউনিট 3-তে আমরা দেখতে পাবো যে কলোনিয়াল ডিসকোর্স, সোশ্যাল রিফর্মস ফ্রম সতী টু উইডো রিম্যারেজ, রামমোহন রায়, ডিরোজিও অ্যান্ড ইয়ং বেঙ্গল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, দিলওয়ার হোসেন আহমেদ। এবং দেখা যাচ্ছে যে এইখানে
সমাজ সংস্কারের বিষয়টি এখানে চলে এসছে, এবং সমাজ সংস্কারে তো সতীদাহ প্রথা থেকে উইডো রিম্যারেজ বা বিধবা বিবাহ পর্যন্ত, এবং রামমোহন রায়, ডিরোজি এবং ডিরোজিয়ান্সদের যে সমাজ সংস্কারের ভূমিকা নব্যবঙ্গদের, এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্ত্রী শিক্ষা বিস্তার, নারী শিক্ষা বিস্তার এই বিষয়গুলো, অক্ষয় কুমার দত্তের গদ্য সাহিত্যের বিভিন্ন আলোচনা, এবং দিলওয়ার হোসেন আহমেদ সম্পর্কে আমরা খুব একটা জানি না, এবং সেই সম্পর্কিত এখানে আলোচনা করা হয়েছে। দিলওয়ার হোসেন আহমেদ ছিলেন মুসলিম সমাজের একজন সমাজ সংস্কারক এবং প্রবক্তা, এবং মুসলিম সমাজের রামমোহন রায় বলে তাকে অভিহিত করা হয়ে থাকে। এরপরে দেখুন, এমার্জেন্স অফ মডার্ন পলিটিক্স, প্রেস অ্যান্ড পাবলিক ওপিনিয়ন অ্যান্ড পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, অরিজিন অফ মডার্ন লিটারেচার, বঙ্কিমচন্দ্র টু রবীন্দ্রনাথ টেগর, এবং এইখানে সাহিত্য নিয়ে আলোচনা করা আছে, এবং দেখা যাচ্ছে যে আধুনিক রাজনীতির কীভাবে বিস্তার ঘটছে, এবং কিভাবে ভারতবর্ষে প্রেস এবং পাবলিক ওপিনিয়ন, প্রেস মানে আমরা জানি যে বিভিন্ন পত্রপত্রিকা বা লেখা ছাপা আর অক্ষর কিন্তু এখানে আবিষ্কার করা হচ্ছে, এবং শ্রীরামপুর মিশনের যে ত্রয়ী যে ওয়ার্ড মার্সম্যান এবং যে ত্রয়ী যে মিশনারি, সেই ত্রয়ী মিশনারি এখানে কিন্তু প্রেসের প্রতিষ্ঠা করছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনে, এবং এর পরবর্তীকালে আমরা দেখব যে বিভিন্ন পত্রপত্রিকা গড়ে উঠছে, এবং পত্রপত্রিকা গড়ে ওঠার জন্য বিভিন্ন রাজনৈতিক সভা সংগঠন গড়ে উঠছে, এবং এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন আধুনিক সাহিত্যের মধ্য দিয়ে, বিশেষত বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বিভিন্ন তাদের সাহিত্যিক ক্ষেত্রে জাতীয়তাবাদের উদ্ভব ঘটছে। বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী থেকে শুরু করে আনন্দমঠ, এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মধ্য দিয়ে কিন্তু এখানে আধুনিক জাতীয়তাবাদের উত্থান ঘটছে। ইউনিট 4-এ আমরা দেখতে পাবো যে জেন্ডার, ডোমেস্টিসিটি, দ্য এমার্জেন্স অফ ভদ্রমহিলা, ওমেন রাইটিংস অ্যান্ড নিউ আইডিয়াস অফ ফ্যামিলি অ্যান্ড ডোমেস্টিসিটি, এমার্জেন্স অফ উইমেন্স অর্গানাইজেশন, সোশ্যাল রিফর্ম, এজ অফ কনসেন্ট বিল অ্যান্ড ডিবেটস, এবং দেখা যাচ্ছে যেখানে যে নারীদের প্রতি অত্যাচার অবিচার করা হতো সেই সময়, বা ভদ্রমহিলা শ্রেণীর উত্থানের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে সেই সময় শিক্ষা বিস্তারে কোনো ভূমিকা ছিল না স্ত্রী জাতির, এবং তাদেরকে বিভিন্ন ধরনের পুরুষ জাতির ঔদ্ধত্য মেনে তাদের হাতে কিন্তু অত্যাচারিত হতে হতো, এবং সেই সমস্ত আত্মজীবনী বিভিন্ন ধরনের রাসসুন্দরী দেবী, তারপরে সারদা সুন্দরী দেবী, এই সমস্ত মহীয়সী বিভিন্ন নারীদের বিভিন্ন লেখাপত্রে কিন্তু ফুটে উঠেছে, এবং সেই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এবং এর পরবর্তী স্টেপে দেখুন যে রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, এবং বিভিন্ন যে ইংরেজ শাসনের আমলে বিভিন্ন যে ধর্মীয় মুভমেন্ট গড়ে উঠেছিল বা ধর্মীয় আন্দোলন গড়ে উঠেছিল, বিশেষত কৃষক বিদ্রোহ থেকেই ধর্মীয় আন্দোলনগুলো গড়ে উঠেছিল বলে মনে করা হয়। বিনয়ভূষণ চৌধুরী বা অন্যান্য বিভিন্ন ঐতিহাসিক এটাকে বক্তব্য রেখেছেন, এবং সেই আন্দোলনগুলো হচ্ছে ওহাবি ফরাজি এবং ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষের যে ধর্মীয় চেতনার উদ্ভবে কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ, বা রামকৃষ্ণ বিবেকানন্দের পরমহংসদেব রামকৃষ্ণ এবং বিবেকানন্দের দ্বারা যে ধর্মীয় চেতনামূলক যে আন্দোলন গড়ে উঠেছিল সেই বিষয়গুলো এখানে গড়ে উঠেছে। এবং পপুলার রিলিজিয়াস আইডিওলজিক্যাল ডায়ালেক্টসের মধ্যে আমরা কর্তা ভজা বা এই ধরনের যে অন্তজ শ্রেণীর যে সমস্ত সংগঠনগুলো বা সুরাবর্দী, এই সমস্ত শ্রেণীগুলির উত্থান সম্পর্কে এখানে আমরা আলোচনা করা হয়েছে বা আলোচনা করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের সিসি 1.1 হিস্ট্রি অফ বেঙ্গলের সম্পূর্ণ সিলেবাস। সিসি 1.2-তে আমরা দেখব হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1857 পার্ট 1। এখানে মূলত আমরা দেখতে পাবো যে রাজনৈতিক ইতিহাসের ওপর আলোচনা করা হয়েছে। ইউনিট 1-এ আছে আন্ডারস্ট্যান্ডিং মডার্ন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে সোর্স, আর্কাইভাল রেকর্ডস, প্রাইভেট পেপার্স, নিউজ পেপার্স, পিরিয়ডিক্যালস অ্যান্ড ওরাল ট্র্যাডিশন, অ্যাপ্রোচেস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ডিফারেন্ট স্কুল অফ থট। এবং এখানে দেখা যাচ্ছে যে সোর্স, ইতিহাস চর্চার জন্য যে উপাদান, সেই উপাদান নিয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে। এবং আর্কাইভাল সোর্স, আর্কাইভ থেকে যে প্রাপ্ত সোর্স পাওয়া যায়, বিভিন্ন প্রাইভেট পেপার, এই সমস্ত নিউজ পেপার, এই সমস্ত বিষয়ে আলোচনা করা আছে। এবং দ্বিতীয়টা পিরিয়ডাইজেশান
এখানে করা আছে। তো এই পিরিয়ডাইজেশনটা কীভাবে ভারতবর্ষের ইতিহাসটা, আধুনিক ভারতবর্ষের ইতিহাস বিভিন্ন পিরিয়ডে ভাগ করা হয়েছে সেই এখানে আলোচনা করা আছে, এবং বিভিন্ন অ্যাপ্রোচেস অর্থাৎ ইতিহাস চর্চার যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে নিয়ে ইউনিট 1-এ আলোচনা করা আছে। ইউনিট 2-তে আমরা দেখতে পাবো ইন্ডিয়া ইন দ্য মিড 18th সেঞ্চুরি, অর্থাৎ 18th সেঞ্চুরির মধ্যবর্তী পর্বে ভারতবর্ষের কলোনিয়াল যে প্রি কলোনিয়াল অর্ডার, ঔপনিক শাসনের যে পূর্ববর্তী যে বিভিন্ন শাসন অর্ডার বা শাসন প্রক্রিয়া, রাজনৈতিক বিষয়গুলি বা ইকোনমিক, সামাজিক, কালচার, এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়েছে। ইউনিট 3-তে আমরা দেখতে পাবো এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার। আমরা এই ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এক্সপ্যানশন পলিসি গড়ে তুলেছিল, এবং ঔপনিবেশিক শাসকরা সমগ্র ভারতবর্ষকে জয় করেছিল এবং তাদের রাজ্য বিস্তার করেছিল, এবং রাজ্য বিস্তার করার পরবর্তীকালে কনসলিডেশন করেছিল বা সুদৃঢ়করণ করেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে সত্যবিলোপ নীতি বা অধীনতামূলক নীতি, ডালহৌসি বা ওয়েলেসলি, এই সমস্ত সাম্রাজ্যবাদী শাসকরা ভারতবর্ষে শাসনভার হাতে নিয়ে তারা কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন রাজ্যকে জয় করেছিল এবং সেই রাজ্যের সুদৃঢ়করণ করেছিল, এবং সেখানেই আমরা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো, এবং সেখানে দেখা যাচ্ছে যে আইডিওলজিক্যাল এক্সপেনশন বা মার্কেন্টালিজম, অর্থাৎ বাণিজ্যের নাম করে তারা এসে এখানে রাজনৈতিক ক্ষমতা বিস্তার করেছিল, এবং বিভিন্ন সত্যবিলোপ নীতি, অধীনতামূলক নীতি, এই বিষয়গুলিকে তারা এখানে প্রচলন করেছিল, এবং স্থলে বলে কৌশলে তারা কিন্তু হেস্টিং থেকে ডালহৌসি পর্যন্ত গভর্নর জেনারেলরা, কোম্পানির গভর্নর জেনারেলরা, তারা কিন্তু ভারতবর্ষকে শাসনভার হাতে নিয়েছিল এবং সমগ্র ভারতবর্ষকে রাজ্য বিস্তার করেছিল এবং তার সুদৃঢ়করণ করেছিল বিভিন্ন ডিপ্লোমেসির দ্বারা। এই ABC বুলেটে এই ডিপ্লোমেসির কথাই এখানে কিন্তু বলা আছে। ইউনিট 4-এ আছে প্যাথোলজি অফ দ্য রাজ, অর্থাৎ এই যে রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে ঔপনিবেশিক শাসকের, তাদের যে প্যাথোলজিটা, অর্থাৎ চোর ডাকাত, যে দেশীয়ভাবে যে চোর ডাকাত ছিল তাদেরকে ক্রাইম, ক্রিমিনালিটি, এই বিষয়গুলোকে নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে, কিভাবে ঔপনিবেশিক শাসকরা এই ক্রাইম, ক্রিমিনালিটিকে কন্ট্রোল করেছিল, বা কিভাবে এখানে বিচার বিভাগকে সুদৃঢ়করণ করেছিল, বিচার বিভাগের প্রতিষ্ঠা করেছিল, এবং বিভিন্ন রেসিয়াল অ্যাটিটিউডস, দেশীয় রাজন্যবর্গের বা দেশীয় চোর ডাকাতদের যে অন্যায় প্রবণতা, সেই প্রবণতাগুলোকে কীভাবে ব্রিটিশ রাজ এসে কন্ট্রোল করেছিল, সেই বিষয়গুলো এখানে বলা আছে। এবং ক্রাইম অ্যান্ড ক্রিমিনালিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, আর্মস অ্যান্ড দ্য স্টেট পুলিশ, আর্মি অ্যান্ড ল, অর্থাৎ বিচার বিভাগ, পুলিশ সিস্টেম কীভাবে এখানে তৈরি করা হয়েছিল, আর্মি কীভাবে তৈরি করা হয়েছিল, এই বিষয়গুলো এখানে বলা আছে, এবং বিভিন্ন আইডিওলজিক্যাল রাজ্যের রেসিয়াল অ্যাটিটিউড সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। এবার আমরা আসবো হিস্ট্রি অফ ইন্ডিয়া CC 1.3-র যে পার্ট 2টা আছে 1757 to 1857, অর্থাৎ 1757 থেকে 1857 দেওয়ার অর্থ হলো যে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পরবর্তীকালে ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠা, এবং 1857-এ মহাবিদ্রোহ পর্যন্ত ঔপনিবেশিক যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভারতবর্ষে বলবৎ হয়েছিল, এবং সেই অনুযায়ী কিন্তু এই পেপারটিকে নামকরণ করা হয়েছে। এবং ইউনিট 1-এ দেখব যে সোশ্যাল পলিসিস অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস, এবং দেখা যাচ্ছে যে ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান সোসাইটি, ওরিয়েন্টালিস্ট, ইভেঞ্জেলিস্ট অ্যান্ড ইউটিলিটারিজম, এবং ব্রিটিশের বিভিন্ন ধরনের যে প্রাচ্যবাদ, পাশ্চাত্যবাদ বা খ্রিস্টবাদ বা উপযোগবাদ, এই সমস্ত আইডিওলজিগুলো কিন্তু তারা প্রয়োগ করেছিল। আইডিয়াস অফ চেঞ্জেস উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল, এবং এই বেঙ্গলে বিভিন্ন আইডিয়ার এখানে কিন্তু তারা ভিত্তি স্থাপন করেছিল। এছাড়া আমরা কি দেখব যে এডুকেশান ইন্ডিজেনিয়াস অ্যান্ড মডার্ন, এবং এর আগের পেপারেই আমরা দেখেছি যে ইন্ডিজেনিয়াস এবং মডার্নের মধ্যে আছে দেশীয় শিক্ষা ব্যবস্থা এবং পাশ্চাত্য
ইংরেজি শিক্ষার বিস্তার, এছাড়া সোশ্যাল রিফর্মস অ্যান্ড এমার্জিং সোশ্যাল ক্লাসেস, যেটা আমরা আগের পেপারেও দেখেছি যে কিছুটা একই আছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলনগুলো এবং কিভাবে যে সামাজিক মধ্যবিত্ত শ্রেণী গোষ্ঠী শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে এখানে গড়ে উঠেছিল সেই বিষয়টিকে এখানে কিন্তু দেয়া হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে ইউনিট 2-তে আমরা দেখতে পাবো যে রুরাল ইকোনমি, ইকোনমিক অর্গানাইজেশন, চেঞ্জেস অ্যান্ড কন্টিনিউটি, এবং সেখানে আমরা দেখতে পাবো যে ইকোনমি বা অর্থনৈতিক যে সমস্ত ভূমি নিজস্ব ব্যবস্থা গড়ে উঠেছিল বা ল্যান্ড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন বা সিস্টেম বা কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, রুরাল ইন্ডিপেন্ডেন্স, রুরাল পাওয়ার রিলেশন, ল্যান্ডলর্ড, পিজেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল লেবার, ইনস্টিটিউশন অফ ফিনান্স, এবং দেখা যাচ্ছে যে এই ল্যান্ড রেভিনিউ বা ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে শুরু করে যে কৃষির বাণিজ্যিকরণ বা গ্রামীণ সমস্ত ঋণগ্রস্ততা বা রুরাল রিলেশান, জমিদারের সঙ্গে কৃষকদের সম্পর্ক বা এগ্রিকালচারাল বিভিন্ন লেবার শ্রেণীর উত্থান ঘটেছিল সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং ইনস্টিটিউশন অফ ফিনান্স অর্থাৎ ব্যাংকিং সিস্টেম, অর্থাৎ দেখা যাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে এখানে যে একটা নতুন করে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, এবং মুঘল কোম্পানি আসার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে মুঘল শাসন ব্যবস্থার যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা বলবৎ ছিল, কিন্তু কোম্পানি এসে নতুনভাবে শাসন ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছিল এবং অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু এখানে নতুন করে গড়ে উঠেছিল সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং আরবান ইউনিট 3-তে দেখুন আরবান ইকোনমি এবং শহরে যে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেই প্রসঙ্গে এখানে আলোচনা করা হয়েছে। আর্টিজানস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান, আমরা জানি শহরে বিভিন্ন কারিগরি বা শিল্প প্রোডাকশানের জায়গা এবং সেই শহরের বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং ডিবেট অন ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অব রিজিওনাল ভ্যারাইটিস এবং অবশিল্পায়নের বিষয়টাও কিন্তু এখানে ডিবেট হিসেবে তুলে ধরা হয়েছে। রাইজ অফ ইন্টারনাল মার্কেট অ্যান্ড আরবান সেন্টার অ্যান্ড কমিউনিকেশান, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, রেলওয়ে এটসেট্রা, এবং দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মার্কেট, বাণিজ্য গোষ্ঠী বা শহরাঞ্চলে বিভিন্ন আরবান সেন্টার বা শহর কেন্দ্র গড়ে উঠেছিল, এবং সেই শহর কেন্দ্রগুলির পাশাপাশি বিভিন্ন কমিউনিকেশনের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমিউনিকেশনের জন্য টেলিগ্রাফ তৈরি করেছিলেন এবং রেলওয়ে তৈরি করেছিলেন। সেই বিষয়গুলো তো রেলওয়ে টেলিগ্রাফের উত্থান সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ইউনিট 4-এ আছে রেজিস্ট্যান্স টু কলোনিয়াল রুল, অর্থাৎ কীভাবে এই কলোনিয়াল রুলটা বলবৎ হয়েছিল তার এখানে একটা মূল্যায়ন করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই কোম্পানির শাসনের জন্য নেচার অ্যান্ড ফর্মস অফ রেজিস্ট্যান্সের জন্য বিভিন্ন প্রি কলোনিয়াল যুগে অর্থাৎ ঔপনিবেশিক পূর্বে বিভিন্ন ধরনের ট্রাইবালদের স্বার্থ সংঘাত লেগেছিল বা বিভিন্ন কালচারাল গোষ্ঠীর স্বার্থে সংঘাত লেগেছিল, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপজাতি কৃষক বিদ্রোহগুলি গড়ে উঠেছিল এবং তার পরবর্তীকালে সেটার রেস ধরে রিভোল্ট অফ 1857 অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কিন্তু এখানে গড়ে উঠেছিল। এই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে এই পেপারটিতে সিসি 1.3। সিসি 1.4-এ আছে আমরা দেখব যে হিস্টোগ্রাফি অ্যান্ড হিস্টোরিক্যাল মেথড, অর্থাৎ ইতিহাস চর্চা এবং ইতিহাস কিভাবে তৈরি হয়েছে তার যে প্রণালী, ইতিহাস প্রণালী সেই পেপার। এবং দেখা যাচ্ছে ইউনিট 1-এ আছে নেচার অ্যান্ড স্কোপ অফ হিস্ট্রি, ভ্যালু অ্যান্ড সাবজেক্ট ম্যাটার, ফিলোসফি অ্যান্ড থিওরিজ অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের প্রকৃতি কী, ইতিহাসের বিষয়টা কী, ইতিহাসের ভ্যালু কী, ইতিহাসের সাবজেক্ট ম্যাটার কী, বা ইতিহাসের ফিলোসফি কী, ইতিহাসের দার্শনিক ভিত্তি কী, কীভাবে এটি তৈরি হলো এই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে। এছাড়া ক্রিটিক্যাল ফিলোসফি, স্পেকুলেটিভ ফিলোসফি অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস চর্চার যে দর্শন এবং পুঙ্খানুপুঙ্খ যে দার্শনিক ভিত্তি সেই বিষয়ে এখানে আলোচনা করার ব্যবস্থা করা আছে। এছাড়া সায়েন্টিফিক অ্যান্ড রিলেশন থিওরি, হিস্টোরিক্যাল অবজেক্টিভিটি অ্যান্ড হিস্টোরিজম, এবং এই বিষয়গুলো সবগুলোই হচ্ছে ইতিহাস চর্চা বা ইতিহাস চর্চার প্রণালী সম্পর্কে এখানে আলোচনা করা আছে। হিস্ট্রি হোয়াট এভার সায়েন্স অর আর্ট, হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড লিটারেচার, তো ইতিহাসের সঙ্গে সায়েন্সের, ইতিহাসের সঙ্গে আর্টসের, ইতিহাসের সঙ্গে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সাহিত্য, এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু ইতিহাসের যে অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক সেগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে।
ইউনিট টুতে আমরা দেখব অ্যানসিয়েন্ট হিস্টোগ্রাফি অর্থাৎ প্রাচীন হিস্টোগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে আমরা দেখব যে প্রাচীন গ্রিকের ইতিহাস চর্চা, গ্রিস দেশের ইতিহাস চর্চা, রোমান ইতিহাস চর্চা, চীন দেশের ইতিহাস চর্চা এবং প্রাচীন ভারতবর্ষের যে ইতিহাস চর্চা সেই প্রসঙ্গে এখানে আলোচনা করা হয়েছে যে কীভাবে সেই সমস্ত দেশগুলিতে ইতিহাস চর্চা শুরু হয়েছিল এবং ভারতবর্ষে কীভাবে প্রাচীনকালে ইতিহাস চর্চা শুরু হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ এখানে আলোচনা দেওয়া আছে। এবং মিডিয়েবল হিস্টোগ্রাফি ওয়েস্টার্ন, আরবিক, পার্সিয়ান অ্যান্ড ইন্ডিয়ান, অর্থাৎ মধ্যযুগের ইতিহাস চর্চা কীভাবে তৈরি হয়েছিল বিশেষত পশ্চিমী মানে ইউরোপে, আরবে বা পারস্যে এবং ভারতবর্ষে। অর্থাৎ মধ্যযুগীয় ইতিহাস চর্চা মানে আমরা জানি যে ধর্মীয় ভিত্তিক এবং সেটা ইউরোপে খ্রিস্ট ধর্মাবলম্বী এবং অন্যান্য দেশগুলোতে বা আরবে, পারস্য বা ভারতবর্ষে সবটাই হচ্ছে কিন্তু মুসলিম ইতিহাস চর্চা এবং সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে। ইউনিট থ্রিতে আমরা দেখব যে মডার্ন হিস্টোগ্রাফি অফ দ্য ওয়েস্ট বা ইউরোপের বা পশ্চিমী দেশগুলির বিভিন্ন যে আধুনিক ইতিহাস চর্চা, সেখানে আমরা দেখব যে এনলাইটেনমেন্ট হিস্টোগ্রাফি বা জ্ঞানদীপ্তির ইতিহাস চর্চা, রোম্যান্টিসিস হিস্টোগ্রাফি কীভাবে রোম্যান্টিসিস হিস্টোগ্রাফির ইতিহাস চর্চার গড়ে উঠেছিল, পজিটিভিস্ট হিস্টোরিওগ্রাফি বা দৃষ্টবাদী ইতিহাস চর্চা, ইংলিশ হিস্টোগ্রাফি, গিবন, কার্লাইল, টয়েনবি অ্যান্ড আদার্স। এবং এই সমস্ত ঐতিহাসিকরা যেমন গিবন, কার্লাইল, টয়েনবি বিভিন্ন ঐতিহাসিকরা কীভাবে ইংরেজ ইতিহাস চর্চাকে প্রভাবিত করেছিল সেই সম্পর্কিত এখানে আলোচনা করা হয়েছে। ইউনিট ফোরে আছে মডার্ন হিস্টোগ্রাফি অফ দ্য ওয়েস্ট, আরেকটি পার্ট আছে। সেখানে আমরা দেখব যে জার্মান স্কুল অফ হিস্টোরিয়ান, যেখানে আছে জার্মান দেশের বিভিন্ন ইতিহাস চর্চার বিভিন্ন ইতিহাসবিদরা যেমন হেগেল, র্যাঙ্কে, নিৎজে, কার্ল মার্কস, স্প্রেঙ্গার, তারা কীভাবে জার্মান স্কুল অফ হিস্ট্রিকে প্রভাবিত করেছিল। ফ্রেঞ্চ স্কুল অফ হিস্টোরিয়ান, যেখানে আমরা দেখব যে ভলতেয়ার, আগস্ট কোঁতে এই সমস্ত ঐতিহাসিকদের, এবং ইটালিয়ান স্কুল অফ হিস্টোরিয়ান, ভিকো ক্রোচে, এবং এই সমস্ত ঐতিহাসিকদের হাতে কিভাবে দিনে দিনে বা বছরের পর বছর ইতিহাস পুষ্ট হয়েছিল সেই বিষয়ে কিন্তু আমরা এখানে আলোচনা পাবো। এবং পুরো সিলেবাসটি আমরা দেখতে পেলাম যে একটা ওভারঅল পশ্চিমী ইতিহাস চর্চার বা পশ্চিমের ইতিহাস ও ঐতিহাসিক সম্পর্কিত এখানে আলোচনা করা আছে এবং তার পাশাপাশি ইতিহাস চর্চাটা কিভাবে এসেছে সেই বিষয়েও কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। সিসি 1.5-এ আমরা দেখব 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড বা বিংশ শতাব্দীর বিশ্ব, এবং সেখানে ইউনিট 1-এ আমরা দেখতে পাবো লিগেসি অফ দ্য 19th সেঞ্চুরি অ্যান্ড অ্যান ওভারভিউ অফ দ্য 20th সেঞ্চুরি। অর্থাৎ আমরা দেখতে পাবো যে ঊনবিংশ শতাব্দীর উত্তরাধিকার এবং বিংশ শতাব্দীর কী ওভারভিউ এখানে ছিল এবং কী কী বিষয় এখানে গড়ে উঠেছিল। এবং সেখানে আমরা দেখতে পাবো গ্রোথ অফ ক্যাপিটালিজম, ইম্পেরিয়ালিজম, লিবারেলিজম, সোশ্যালিজম এবং ন্যাশনালিজম। এই বিষয়গুলি কিভাবে আধুনিক বিশ্ব ব্যবস্থায় এগুলি গড়ে উঠেছিল। এবং সেখানে থেকে আমরা দেখতে পাবো যে একেবারে যে সামন্ততন্ত্র থেকে এই ক্যাপিটালিজমের উত্থান ঘটছে এবং ক্যাপিটালিজমের হাত ধরে আসছে মার্কেটালিজমের হাত ধরে আসছে ইম্পেরিয়ালিজম, এবং ইম্পেরিয়ালিজমের সাথে সাথে আসছে লিবারেলিজম এবং সোশ্যালিজম, এবং তার থেকে কিন্তু একে একে ন্যাশনালিজম কিন্তু ইউরোপের রাজনীতিতে কিন্তু গড়ে উঠছে। ইউনিট 2-তে আমরা দেখব ওয়ার্ল্ড অর্ডার আপ টু 1919, এবং 1919 পর্যন্ত আমরা যে বিশ্বের যে বিশ্বব্যাপী যে বড় ঘটনাগুলি ঘটেছিল সেইগুলো আমরা দেখতে পাবো। এবং সেখানে আমরা দেখতে পাবো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং ইটস নেচার, এবং এর পরে পিস সেটেলমেন্ট অ্যান্ড ইন লং টার্ম কনসিকুয়েন্স। এবং আমরা দেখতে পাবো যে এই সময় পড়বে যে প্রথম বিশ্বযুদ্ধ একটা বিরাট মাপের একটা বিশ্বযুদ্ধ গড়ে উঠেছিল এবং তার পরবর্তীকালে বিভিন্ন শান্তি চুক্তি কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই প্রসঙ্গে কিন্তু এই বিষয়টি এখানে আসছে। এবং এরপর আমরা দেখব যে রাশিয়ান রেভলিউশন 1917-এ, এবং এই রাশিয়ান রেভলিউশন এস্টাবলিশমেন্ট অফ সোশ্যালিস্ট স্টেট, ইটস ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাসপেক্টস অ্যান্ড রেসপন্স অ্যান্ড রিয়াকশন ইন দ্য ওয়েস্ট। এবং আমরা দেখতে পাবো যে কীভাবে 1917-এ রুশ বিপ্লবের মধ্য দিয়ে একটি সোশ্যালিস্ট বা কমিউনিস্ট স্টেট গড়ে উঠেছিল, দেশ গড়ে উঠেছিল, এবং তার ইকোনমিক বিভিন্ন পলিসির দ্বারা কীভাবে রাজনৈতিক ব্যবস্থাটাকে প্রভাবিত করেছিল রাশিয়া লেনিনের নেতৃত্বে।
এবং এবং এর রিয়াকশান, পশ্চিমী রিয়াকশান কী ছিল সেই বিষয়গুলোকে আমরা এখানে দেখতে পাবো। ইউনিট 3-তে আমরা দেখতে পাবো যে ওয়াল বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার। আমরা এর পূর্বে আমরা দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধ, এবং এর পরবর্তীকালে আমরা দেখব 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং তার এই মধ্যবর্তী সময়টাতে কি কি ঘটনা ঘটেছিল ইউনিট 3-তে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। এবং দেখা যাচ্ছে যে ওয়ার্কিং অফ দ্য লিগ অফ নেশনস অ্যান্ড কালেকটিভ সিকিউরিটি, ক্রাইসিস ইন ক্যাপিটালিজম, গ্রেট ডিপ্রেশন। এবং আমরা দেখতে পাবো যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতিসংঘ গড়ে উঠেছিল, কিন্তু জাতিসংঘের বিভিন্ন কালেকটিভ সিকিউরিটিতে ব্যর্থ হয়েছিল। এবং এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে এই ক্যাপিটালিজম বা ধনতন্ত্রের একটা বিস্ফোরণ ঘটেছিল, এবং যার ফলশ্রুতিতে গ্রেট ডিপ্রেশন বা অর্থনৈতিক মহামন্দা গড়ে উঠেছিল। এবং তারপরে আমরা দেখতে পাবো যে লিবারেল আইডিয়াস অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট গড়ে উঠছে, এবং আইডিওলজিস অফ ন্যাজিজম অ্যান্ড ফ্যাসিজম, জার্মানি, ইটালি আর জাপান। এবং দেখা যাচ্ছে এর প্রতিশোধ স্বরূপ জার্মানিকে যেভাবে প্রতিশোধ নেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় পর্বে দোষী হিসেবে, তার কাউন্টার হিসেবে আমরা দেখতে পাবো যে জার্মানিতে নাজিজম হিটলারের নেতৃত্বে, ইটালিতে ফ্যাসিজম মুসোলিনির নেতৃত্বে, এবং জার্মানি, ইটালি, জাপানে কিন্তু একটা স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু কায়েম হয়েছিল। এই বিষয়টা আমরা দেখতে পাবো। ইউনিট 4-এ আমরা দেখতে পাবো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড দ্য নিউ পলিটিক্যাল অর্ডার, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অরিজিন, নেচার, রেজাল্ট অফ দ্য ওয়ার দেখতে পাচ্ছি আমরা। আর দেখতে পাবো যে ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড ডিকলোনাইজেশন, আফ্রিকা, সাউথ এশিয়া, ল্যাটিন আমেরিকা। এবং দেখতে পাবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কীভাবে ব্রিটেনের যে উপনিবেশ সেগুলো আস্তে আস্তে উপনিবেশীকরণ ঘটছে। এবং শেষ আমরা দেখব যে কমিউনিস্ট রেভলিউশন ইন চায়না অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, কীভাবে কমিউনিস্ট চায়নার উত্থান ঘটছে এবং বিশ্ব রাজনীতিতে এই রাজনীতির বা চাইনিজ কমিউনিস্ট পার্টির ইম্প্যাক্ট কী পড়ছে, এটাই এখানে মূল আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা আলোচনা করলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্সের ইতিহাস ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কিত। কোনো ছাত্রছাত্রীরা যদি পাঠ নিতে চান তাহলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এখানে সম্পূর্ণভাবে নোটস, মেটেরিয়ালস এবং সিলেবাস ধরে ধরে বুঝিয়ে দিয়ে ক্লাস করানো হয়। সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করা হয়ে থাকে। ছাত্রছাত্রীরা যদি পাঠ নিতে চান তো অতি শীঘ্রই এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ।